গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। আজকে আমি তোমাদের সাথে ইলিয়াস গল্পটি নিয়ে আলোচনা করতে এসেছি। ইলিয়াস গল্পটি আমাদের সিবিএসসি বোর্ড সিলেবাসে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে রয়েছে। এছাড়াও যারা এসএলএসটি, এসএসসি, এমএসসি এক্সামগুলো দিচ্ছ তাদের ক্ষেত্রেও গল্পটা খুব গুরুত্বপূর্ণ এবং গল্পটা তাদের সিলেবাসেও রয়েছে। আজকে আমি এই গল্পটার বিষয়বস্তু নিয়েও আলোচনা করব, উৎস নিয়ে আলোচনা করব এবং গল্পটা মানে পটভূমিটা নিয়েও আমি একটু কথা বলবো আজকে। গল্পটা যদিও লাইন বাই লাইন আমার এক্সপ্লেনেশন ভিডিও রেডি করা রয়েছে, আমার এই ইউটিউব চ্যানেলেই আপলোড করা রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো। আজকে আমি এই গল্পের জিস্টটা নিয়ে তোমাদের সাথে সবার প্রথমে একটু আলোচনা করব, তারপরে তার কোশ্চেন আনসারের দিকে যাব। এবারে কথা হচ্ছে, তোমরা একটু আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি এবং যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। তাহলে কথা না বাড়িয়ে এবারে আমি চলে যাচ্ছি পুরোপুরি টেক্সটে, পড়াশোনায়। চলো, ফার্স্টে আছে ইলিয়াস গল্পের লেখক পরিচিতি। ইলিয়াস গল্পের লেখক হচ্ছেন লিও তলস্তয়, ঠিক আছে। 1828 খ্রিস্টাব্দে লিও তলস্তয় রাশিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বিখ্যাত লেখক। তিনি মাতৃভাষা রুশ, জার্মান, ফরাসি, গ্রিক, আরবি, লাতিন, ইংরেজি প্রভৃতি বহু ভাষার দক্ষতা অর্জন করেছিলেন। এমনকি চিত্রকলা এবং সঙ্গীতেও তলস্তয় দক্ষ ছিলেন। তিনি বাস্তব জীবনের অভিজ্ঞতাকেই তার লেখার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। জীবনের প্রকৃত অর্থ খোঁজা এবং অতি সহজে বা সংক্ষেপে জীবনের প্রকৃত রূপ তুলে ধরা হলো ছোট গল্পগুলির উদ্দেশ্য। তিনি উপন্যাস, প্রচুর ছোট গল্প, প্রবন্ধ এবং নাটক লিখেছেন। তিনি রাশিয়ায় জার শাসনতন্ত্রের স্বৈরাচারের বিরুদ্ধে সরব হন। দরিদ্র চাষি সন্তানদের জন্য তিনি স্কুল তৈরি করেন এবং নিজেই সেখানে শিক্ষকতা করতেন। শেষ জীবনে তিনি প্রচণ্ড শীতে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে 1990 খ্রিস্টাব্দে তিনি মারা যান। এই গেল লিও তলস্তয় সম্পর্কে আমরা জানলাম। এবারে ইলিয়াস গল্পটির উৎস। লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পটি 23 টেলস নামক গল্প সংকলনে প্রকাশিত হয়। পাঠ্য গল্পটি অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। এবারে নেক্সট, ইলিয়াস গল্পটির পূর্বকথা। বাস্কি হল তুর্কিদের একটি জনগোষ্ঠী। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে পর্বতমালার দুপাশের এলাকায় এই জনগোষ্ঠী বসবাস করে। ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে এদের বসতির মূল এলাকা ছিল বাস্কোতোস্তান। উফা দেশ ছিল রাজধানী। এখানে রুশ দেশের মানুষ ছিল বেশি, ফলে 1552 খ্রিস্টাব্দে ওই এলাকা রুশদের দখলে চলে যায় এবং বাস্কীয়রা রুশ সাম্রাজ্যের অধীনস্থ হয়। এরা মূলত মুসলিম সম্প্রদায়ভুক্ত। ঘোড়া, ভেড়া, গরু, মোষ প্রভৃতি গৃহপালিত গবাদি পশু থেকে উৎপন্ন দুধ, চামড়া, কুমিজ, মাংস প্রভৃতি বিক্রি করাই ছিল এদের পেশা। এবারে ইলিয়াস গল্পের বিষয়বস্তু ভালো করে শুনে নাও। পশ্চিম রাশিয়া উফা প্রদেশে মুসলিম সম্প্রদায়ভুক্ত ইলিয়াস নামে এক ব্যক্তি বাস করত। ইলিয়াসের বিয়ের 1 বছর পর যখন তার বাবা মারা যান, তিনি খুব বেশি সম্পত্তি রেখে যেতে পারেননি। ইলিয়াস তার বুদ্ধি খাটিয়ে স্বামী স্ত্রীর কঠোর পরিশ্রমে তাদের অবস্থার উন্নতি হতে থাকে। 35 বছরের পরিশ্রমে 200 ঘোড়া, 150 গরু, মোষ, 1200 ভেড়ার মালিক হয়ে ওঠে ইলিয়াস। দূর দূরান্ত থেকে আসা অতিথিদের আগমন ইলিয়াসের বাড়িতে গমগম করত। ইলিয়াসের এত সম্পত্তির বৃদ্ধি হওয়ায় প্রতিবেশীরা হিংসা করতে শুরু করে। ইলিয়াসের 2 ছেলে ও 1 মেয়ে ছিল। তাদের সকলেরই বিয়ে হয়ে গিয়েছিল। ইলিয়াস বড়লোক হওয়ার পর ধন সম্পত্তির অহংকারে তার ছেলেরা বিলাসী ও অলস হয়ে ওঠে। এ সময় তার বড় ছেলে একটি মারামারির ঘটনায় মারা যায়। ছোট ছেলের বউও খুব ঝগড়াটে হওয়ায় ইলিয়াস তাদের সম্পত্তির ভাগ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরবর্তীকালে মরক
দুর্ভিক্ষ এবং কিরবিজ বা চোরদের অত্যাচারে ইলিয়াসের সম্পত্তি কমতে থাকে। 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার শেষ সম্বল, পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং গৃহপালিত পশুগুলি বিক্রি করে সর্বহারা হয়ে পড়ে। ইলিয়াসের বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে যায়। আবার তাদের মেয়েটি মারা যাওয়ায় বৃদ্ধ বৃদ্ধাকে সাহায্য করার কেউ আর নেই। তাই শেষ সম্বলটুকু নিয়ে ইলিয়াস ও তার স্ত্রী শামসে মাগি অচেনা এক ব্যক্তি মোহাম্মদ শাহর বাড়িতে আশ্রয় নেয় এবং তাদের বাড়িতে মজুর হিসেবে কাজকর্ম করে কোনো রকমে দিন কাটায়। একদিন মোহাম্মদ শাহর বাড়িতে এক ধর্মপ্রাণ মোল্লা সাহেব সহ বেশ কিছু অতিথি আসেন। মোহাম্মদ শাহ তাদের আপ্যায়নের ফাঁকে বৃদ্ধ ইলিয়াসকে দেখিয়ে অতিথিদের জানায় যে ইলিয়াস একসময় তাদের এলাকার ধনী ও অতিথিপরায়ণ ব্যক্তি ছিলেন। সেই সময় তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। বর্তমানে ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়ে তার বাড়িতেই মজুরের কাজ করে। এই কথা শুনে অতিথি খুব অবাক হয়ে তাদের দুরবস্থার কথা জানতে চায়। প্রশ্নের উত্তরে শামসে মাগি বলে তারা 50 বছরের ধনী জীবন কাটালেও সেই সময় সুখের সন্ধান পায়নি, কিন্তু বর্তমানে সর্বহারা ভাড়াটে মজুর হয়েও সে সুখ পেয়েছে। তারপর তাদের জীবনে আর কিছু চাই না। বৃদ্ধা আরও বলে যে যখন তারা ধনী ছিল তখন তাদের মনে এক মুহূর্তর জন্য শান্তি ছিল না। মনের কথা বলার বা ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় ছিল না। কিন্তু এখন তাদের স্বামী স্ত্রীর মধ্যে অন্তরের কথা আলোচনা হয়। ঈশ্বরের কাছে প্রার্থনার সময়ও এখন তাদের রয়েছে। দীর্ঘ 50 বছর জীবন কাটালেও এখনও তারা প্রকৃত সুখের হদিশ পেয়েছে। এই কথা শুনে অতিথিরা হেসে উঠলে ইলিয়াস বলে এটা জীবনের সার সত্য। সম্পত্তির মোহে অন্ধ ছিল বলে তারা সম্পত্তি হারিয়ে কেঁদেছিল, কিন্তু ঈশ্বর তাদের সম্পত্তি হারা করলেও জীবনের প্রকৃত সত্য ও সুখের হদিশ দিয়েছে। এ কথা শুনে মোল্লা সাহেব বলেন ইলিয়াসের সকল কথাই সত্য এবং জ্ঞানের কথা। এগুলি পবিত্র গ্রন্থে লেখা রয়েছে। মোল্লা সাহেবের কথা শুনে অতিথিরা চিন্তামগ্ন হন। এবারে আমরা ইলিয়াস গল্প থেকে কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। শর্ট কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন, যেগুলো আমাদের এসএলএসটি এসএসসির এক্সামে আসে, এছাড়াও 9-এর বা সিবিএসসি বোর্ডের শর্ট কোশ্চেনও এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইগুলো ভালো করে শুনবে। এখান থেকে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এখান থেকে তোমরা আমার 100% বিশ্বাসে তোমরা এখান থেকে কমনও পেয়ে যাবে পরীক্ষায়। চলো তাহলে শুরু করা যাক। ইলিয়াস গল্পটি তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। ইলিয়াস বসবাস করত উফা প্রদেশে। ইলিয়াস ছিল একজন বাস্কির। 4 নম্বর, কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? 35 বছরে। নেক্সট, ইলিয়াসের সন্তান বলতে ছিল 2 ছেলে 1 মেয়ে। নেক্সট, ইলিয়াসের বড় ছেলে মারা গিয়েছিল মারামারিতে। নেক্সট, কোন বৌমা ঝগড়াটা ছিল? ছোট বৌমা। নেক্সট, ইলিয়াস বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল ছোট ছেলেকে। নেক্সট, ইলিয়াসের অনেকগুলি ভেড়া মরে গিয়েছিল মরকে। ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করেছিল কিরবিজরা। ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল? 70 বছর বয়সে। ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিল? ইলিয়াস উফা প্রদেশে বসবাসকারী বাস্কির জনগোষ্ঠীর একজন মানুষ ছিল ইলিয়াস। ঠিক আছে। নেক্সট, বাবা মারা যাবার সময় ইলিয়াসের সম্পত্তির পরিমাণ কী ছিল? আচ্ছা, ইলিয়াসের সম্পত্তির পরিমাণ ছিল বাবা মারা যাওয়ার সময় 7টি ঘটকি, 2টো গরু আর 20টি ভেড়ার মালিক ছিল। নেক্সট, 35 বছর বয়সে ইলিয়াসের বিষয় সম্পত্তির পরিমাণ কি দাঁড়িয়েছিল? লিও তলস্টয় রচিত ইলিয়াস গল্পে কঠোর পরিশ্রমে ইলিয়াস শেষ পর্যন্ত 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়ার মালিক হয়েছিল। এছাড়াও ভাড়াটে মজুরানির অভাব ছিল না। নেক্সট, কুমিস কি? কুমিস হচ্ছে ঘটকির দুধ থেকে তৈরি এক ধরনের পানীয় হলো কুমিস। আচ্ছা, নেক্সট, কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়সী হয়ে ওঠে। কারা কেন আয়সী হয়ে উঠেছিল?
লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ইলিয়াসের ছেলেরা বড়লোক হওয়ার পর আয়সী হয়ে উঠেছিল, কারণ তার বাবার আর্থিক প্রাচুর্য দেখে পরিশ্রম করতে ভুলে গিয়েছিল। নেক্সট, ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিল? বাস্কির জনগোষ্ঠীর মানুষ ছিল, বলেইছিলাম এটার আগে। নেক্সট, ইলিয়াস যখন পিতৃহীন হয় তখন তার অবস্থা কেমন ছিল? ইলিয়াস যখন পিতৃহীন হয় তখন তার অবস্থা ধনী ও দরিদ্র মাঝামাঝি ছিল। নেক্সট, এই তার যা কিছু বিষয় সম্পত্তি, কি বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে? অথবা বাবা মারা যাবার সময় ইলিয়াসের বিষয় সম্পত্তির পরিমাণ কী ছিল? দুটো কোশ্চেনই এক কোশ্চেন, আনসারটা হবে ইলিয়াস গল্প থেকে নেওয়া উদ্ধৃতাংশে তার বিষয় সম্পত্তি বলতে 7টি ঘটকি, 2টো গরু ও 20টা ভেড়ার কথা বলা হয়েছে। নেক্সট, প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। কিভাবে ইলিয়াসের অবস্থার উন্নতি হয়েছিল? ইলিয়াস ও তার স্ত্রী ব্যবসায়িক বুদ্ধিতে এবং সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রমে তাদের অবস্থার উন্নতি হয়েছিল। কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? দীর্ঘ 35 বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল। নেক্সট, ইলিয়াসের তখন খুব বলবলাও। কিভাবে তার বলবলাও হলো? 35 বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তির মালিক হয়ে ওঠে, ফলে চারিদিকে ইলিয়াসের নাম ছড়িয়ে পড়ে। নেক্সট, সকলেই তাকে ঈর্ষা করে। কাকে, কেন সকলেই ঈর্ষা করে? অথবা প্রতিবেশীরা কেন ইলিয়াসকে ঈর্ষা করত? ইলিয়াসের বিপুল সম্পত্তি ও সমৃদ্ধি ও প্রতিপত্তি দেখে তার প্রতিবেশীরা ইলিয়াসের বিপুল সম্পত্তি এবং সমৃদ্ধি ও প্রতিপত্তি দেখে তার প্রতিবেশীরা সকলেই তাকে ঈর্ষা করত। নেক্সট, ওর তো মরবারই দরকার নেই। কার, কেন মরবার দরকার নেই? বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের কোনো কিছুর অভাব ছিল না বলেই প্রতিবেশীরা বলেছিল যে তার মরবার দরকার নেই। নেক্সট, দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। কার সঙ্গে অতিথিরা দেখা করতে আসে? দূর দূরান্ত থেকে অতিথিরা বিপুল সম্পত্তির অধিকারী প্রভাবশালী ইলিয়াসের সঙ্গে দেখা করতে আসে। নেক্সট, ইলিয়াস অতিথিদের কি দিয়ে সেবা করত? ইলিয়াস তার অতিথিদের কুমিজ, চা, শরবত, মাংস প্রভৃতি ভোজ্য ও পানীয় দিয়ে সেবা করত। ইলিয়াসের কটি সন্তান ছিল? ইলিয়াসের 2টো ছেলে ও 1 মেয়ে, অর্থাৎ মোট 3টি সন্তান ছিল। নেক্সট, ইলিয়াস যখন গরিব ছিল ছেলেরা তাকে কিভাবে সাহায্য করত? ইলিয়াস যখন গরিব ছিল তখন ছেলেরা তার সঙ্গে গরু ভেড়া চড়িয়ে তার কাজে সাহায্য করত। নেক্সট, তারা আয়সী হয়ে উঠল। কারা কখন আয়সী হয়ে উঠল? ইলিয়াস ধনী ব্যক্তি হয়ে উঠলে তার ছেলেরা আয়সী হয়ে উঠল। নেক্সট, ইলিয়াসের বড় ছেলেটি কিভাবে মৃত্যু ঘটে? ইলিয়াস ও তার পরিবার যখন সচ্ছল জীবন কাটাতে শুরু করলো তখন এক মারামারির ঘটনায় তার বড় ছেলে জড়িয়ে মৃত্যুবরণ করে। নেক্সট, বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। কাদের, কেন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো? ইলিয়াসের ছোট ছেলে একটা মুখোড়া মেয়েকে বিয়ে করার পর বাবার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। নেক্সট, ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল কেন? ছোট ছেলেকে ইলিয়াস একটি বাড়ি এবং কিছু গরু ঘোড়া দিয়ে তাড়িয়ে দেওয়ায় তার সম্পত্তিতে টান পড়ল। নেক্সট, ইলিয়াসের অনেকগুলি ভেড়া কিভাবে মৃত্যু ঘটল? ভেড়ার পালে মোড়ক লেগে ইলিয়াসের অনেকগুলি ভেড়ার মৃত্যু হয়েছিল। নেক্সট, অনেক গরু মোষ না খেয়ে মরল কেন? দুর্ভিক্ষের ফলে খড়ের অভাবে শীতকালে অনেক গরু মোষ না খেতে পেয়ে মারা যায়। নেক্সট, কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলো চুরি করেছিল? কিরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলো চুরি করেছিল। নেক্সট, কখন ইলিয়াসের শরীরের জোর কমতে লাগলো? সম্পত্তি কমে গিয়ে ইলিয়াসের অবস্থার যত অবনতি ঘটতে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো। নেক্সট, 70 বছর বয়সের দুর্দশার চরমে নেমে ইলিয়াস কি বিক্রি করতে বাধ্য হলো? 70 বছর বয়সে দুর্দশার চরমে নেমে ইলিয়াস কি বিক্রি করতে বাধ্য হলো? 70 বছর বয়সে দুর্দশার চরমে নেমে ইলিয়াস তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং গৃহপালিত পশুগুলি বিক্রি করতে বাধ্য হলো। নেক্সট, বৃদ্ধ বয়সে ইলিয়াস ও তার স্ত্রী কোথায় বাস করত এবং কিভাবে খাবার জোগাড় করত? ইলিয়াস ও তার স্ত্রী অপরিচিত লোকের বাড়িতে বাস করত এবং তাদের যাবতীয় কাজ করে খাবার জোগাড় করত। নেক্সট, ইলিয়াসের স্ত্রীর নাম কি?
সামসেমাগি। নেক্সট, বৃদ্ধ বয়সী ইলিয়াসের সম্বল বলতে কি রইল? ইলিয়াসের সম্বল ছিল লোমের তৈরি একটি কোট, টুপি, জুতো এবং বুট সমেত একটা বোচকা আর তার স্ত্রী সামসেমাগি। নেক্সট, বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার তখন কেউ নেই কেন? ইলিয়াসের বিতাড়িত ছোট পুত্র বিদেশে থাকতো এবং একমাত্র মেয়েও মারা যাওয়ায় ইলিয়াস ও সামসেমাগিকে সাহায্যের কেউ ছিল না। নেক্সট, বৃদ্ধ ইলিয়াসকে দেখে তার প্রতি করুণা হয়েছিল? বৃদ্ধ ইলিয়াসকে দেখে মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হয়েছিল। নেক্সট, আর লোকও ভালো, এখানে ভালো লোক কে? লিও তলস্তয়ের ইলিয়াস গল্পে উদ্ধৃতাংশটিতে ইলিয়াসের প্রতিবেশী মোহাম্মদ শাহকে ভালো লোক বলা হয়েছে। নেক্সট, তার খুব দুঃখ হলো। কেন দুঃখ হলো? আর্থিক সচ্ছলতার সময় ইলিয়াস অত্যন্ত অতিথি বৎসল ছিল। ইলিয়াসের দুঃখের দিনে সেই কথা স্মরণ করে মোহাম্মদ শাহর দুঃখ হলো। নেক্সট, মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি কাজ দিল? মোহাম্মদ শাহ ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজের ক্ষেত দেখভাল করা এবং শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ দিয়েছিল। নেক্সট, ইলিয়াসের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কী কাজ দিয়েছিল? মোহাম্মদ শাহ ইলিয়াসের স্ত্রীকে ঘটকিদের দুধ দোয়ানো ও কুমিজ তৈরির কাজ দিয়েছিলেন। নেক্সট, এছাড়াও যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। কে কাকে এ কথা বলেছিল? বৃদ্ধ ইলিয়াসের প্রতিবেশী মোহাম্মদ শাহ ইলিয়াসকে এ কথা বলেছিল। নেক্সট, ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে কিসের মতো কাজ করত? ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করত। নেক্সট, ক্রমে সব সয়ে গেল। কি সয়ে গেল? বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে থেকে ভাড়াটে মজুরের মতো পরিশ্রম করত। প্রথম দিকে কষ্ট হলেও পরে তাদের এই পরিশ্রম সয়ে গিয়েছিল। নেক্সট, তাছাড়া তারা অলস নয়। কারা অলস নয়? লিও তলস্তয়ের ইলিয়াস গল্পে উদ্ধৃতাংশে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী সামসেমাগির সম্পর্কে বলা হয়েছে যে তারা অলস নয়। নেক্সট, তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে সম্পন্ন মানুষ দুটি কারা? এখানে সম্পন্ন মানুষ দুটি ধনী বৃদ্ধ ইলিয়াস। একসময় ধনী ছিল ইলিয়াস ও তার স্ত্রী সামসেমাগির কথা বলা হয়েছে। উদ্ধৃতাংশে সম্পন্ন মানুষ দুটি বলতে একসময় ধনী বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী সামসেমাগির কথা বলা হয়েছে। নেক্সট, মোহাম্মদ শাহর বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে একজন কি ছিলেন? মোহাম্মদ শাহর বাড়িতে আসা আগত আত্মীয়দের মধ্যে একজন ছিলেন মুসলিম পণ্ডিত বা মোল্লা সাহেব। নেক্সট, মোহাম্মদ শাহ অতিথিদের জন্য কি মারতে বলেছিলেন? মোহাম্মদ শাহ অতিথিদের জন্য একটি ভেড়া মারতে বলেছিলেন। বিশেষত্ব এই যে কার বিশেষত্বের কথা বলা হয়েছে? বৃদ্ধ চাকর ইলিয়াস যে একসময় এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, তার বিশেষত্বের কথাই এখানে বলতে চেয়েছেন মোহাম্মদ শাহ। এ তল্লাটে সবচেয়ে ধনী ছিল। কে সবচেয়ে ধনী ছিল? বৃদ্ধ ইলিয়াস একসময় এলাকার সবচেয়ে ধনী ছিলেন। নেক্সট, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূরে। কার সুনামের কথা বলা হয়েছে? আলোচ্য উদ্ধৃতাংশে বর্তমানে দরিদ্র বৃদ্ধ কিন্তু একসময় ধনী ও অতিথিপরায়ণ ইলিয়াসের সুনামের কথা বলা হয়েছে। নেক্সট, অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করে অতিথিদের বিস্ময়ের কারণ কি? অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করলো। কোটেশনের লাইন, আমি কোটেশনে দিতে ভুলে গেছি। এখানে অতিথিদের বিস্ময়ের কারণ কি? একসময় ধনী এবং অতিথিপরায়ণ ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে মজুরের কাজ করার কথায় অতিথিদের বিস্ময় লাগে। নেক্সট, অতিথিদের মতে ভাগ্য কিসের মতো ঘোরে? মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিদের মতে ভাগ্য চাকার মতো ঘোরে। নেক্সট, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? কে কোন লোকটির সঙ্গে কথা বলতে চেয়েছে? মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথি বর্তমানে মোহাম্মদ শাহর মজুর বৃদ্ধ ইলিয়াসের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। বাবাই, একবার এদিকে এসো তো। বাবাই বলে কাকে সম্বোধন করা হয়েছে? বৃদ্ধ ইলিয়াসকে বাবাই বলে সম্বোধন করা হয়েছে। নেক্সট, অতিথি ইলিয়াসকে কি জিজ্ঞাসা করেছিল? সুখ সমৃদ্ধি জীবন হারিয়ে বর্তমানে দুরাবস্থার কথা ভেবে ইলিয়াসের মানসিক কষ্ট হয় কি না অতিথি তা জানতে চেয়েছিলেন। নেক্সট,
তার মনেও যা মুখেও তাই, কার মন ও মুখ সমান। লিও তলস্তয় লেখা ইলিয়াস গল্পে ইলিয়াসের বৃদ্ধা স্ত্রী সামসেমাগির এমন মন ও মুখ দুটোই সমান। আচ্ছা, নেক্সট, এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। কোন বিষয়ের কথা বলা হয়েছে? এ বিষয়ে বলতে বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী অতীত জীবনের সুখ সমৃদ্ধি এবং বর্তমান জীবনের দুরবস্থার মানসিক কষ্টের কথা বলা হয়েছে। নেক্সট, অতিথিরা পর্দার দিকে তাকিয়ে ইলিয়াসের স্ত্রীর কাছে কি জানতে চেয়েছিল? অতিথিরা ইলিয়াসের স্ত্রীর কাছে আগেকার সুখী জীবন আর এখনকার কষ্টের জীবন সম্পর্কে তার মনের কথা জানতে চেয়েছিল। নেক্সট, কত বছর ধরে ইলিয়াস ও তার স্ত্রী একত্রে বাস করছে? দীর্ঘ 50 বছর ধরে ইলিয়াস ও তার স্ত্রী একত্রে বাস করছে, কিন্তু কখনো পায়নি। কখনো কে কি পায়নি? দাম্পত্যের 50 বছরেও ইলিয়াস ও তার স্ত্রী সম্পত্তির চিন্তায় সুখের সন্ধান পায়নি। নেক্সট, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। কখন সত্যিকারের সুখ পাওয়া গেছে? সর্বহারা হয়ে মোহাম্মদ শাহর বাড়িতে মজুরের কাজ করা ইলিয়াস দম্পতির পাওয়া প্রকৃত সুখের কথা বলা হয়েছে। নেক্সট, অতিথিরা বিস্মিত কেন? ধনী জীবনে সুখের সন্ধান না পেয়ে ভাড়াটে মজুরের জীবনে সত্যিকারের সুখের সন্ধান তারা পেয়েছে। সামসেমাগির মুখে এ কথা শুনে অতিথিরা বিস্মিত হয়। কথা বলবার সময় নেই। কখন কথা বলার সময় ছিল না? ইলিয়াস দম্পতি যখন ধনী ছিল তখন ইলিয়াস ও তার স্ত্রী সামসেমাগি নিজেদের মধ্যে কথা বলার সময় ছিল না, ফলে সারা রাত ঘুমই তো ছিল না। সারা রাত ঘুম না থাকার কারণ কি ছিল? রাতে ঘুমোতে গিয়ে দুশ্চিন্তা হতো যে মা ভেড়া হয়তো বাচ্চাগুলোকে চেপে মেরে ফেললো, তাই সারা রাত ঘুম হতো না। নিজের স্বার্থে তাদের ওপর নজর রাখি। কিসের প্রতি নজর দেওয়ার কথা বলা হয়েছে? মজুররা ঠিকমতো পরিশ্রম করছে কি না সেই দিকে নজর রাখার কথা বলা হয়েছে। নেক্সট, অন্যদিকে দুশ্চিন্তা। কোন দুশ্চিন্তার কথা বলা হয়েছে? নেকড়ে এসে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুর নিয়ে গেল কিনা, কিংবা চড়ে এসে ঘোড়াগুলোকে নিয়ে গেল কিনা, এই দুশ্চিন্তার কথা বলা হয়েছে। নেক্সট, অন্যের কাজ করার জীবনে সামসেমাগি কিসের সময় খুঁজে পেয়েছিল? অন্যের কাজ করার জীবনে সামসেমাগি কিসের সময় খুঁজে পেয়েছিল? মোহাম্মদ শাহর কাজ করার সময় সামসেমাগিরা মনের কথা আলোচনা করার, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় খুঁজে পেয়েছিল। নেক্সট, আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম। অবুঝ হওয়ায় তারা কি করেছিল? দীর্ঘদিন ধনী জীবন কাটানোর কারণে ইলিয়াস আর তার স্ত্রী অবুঝ হয়ে সম্পত্তি হারিয়ে কেঁদেছিল। খুব দ্রুত পড়লাম, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই ঠিক আছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে। এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো আছে এখান থেকে 100% কমন পাবে, কারণ আমি একটাও কোশ্চেন ছেড়ে যাইনি, সবকটাই আমি এখানে ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এভাবেই কোশ্চেন আনসারগুলো ফলো করো। আমি আজকে গল্পের শর্ট কোশ্চেনই আলোচনা করে দিলাম, আর ক্লাস 9-এর যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে সিবিএসসি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তাদের আরটিসি কোশ্চেন নিয়েও আমি পরের ভিডিও বানিয়ে দেবো। এটা এসএলএসটি, এসএসসি বা আমাদের যে এমএসসি এক্সাম, সেই এক্সামের স্টুডেন্টরাও এই ভিডিও থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। আমি সমস্ত কিছু এখানে ইনক্লুড করে দিয়েছি। এভাবেই তোমরা একটু আমার পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আরও ভালো ভালো ভিডিও যাতে আমি তোমাদের জন্য বানাতে পারি সেই জন্য আমাকে যথেষ্ট প্রেরণা দাও। আজ এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পড়াশোনায় থেকো। চলো, বাই।